আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21শে রাতে সংস্কার নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে। 4.5 মাস ধরে এই একটি শব্দ নিশ্চয়ই সব মানুষের মুখে মুখে, এবং একই সঙ্গে ষড়যন্ত্র। কিন্তু সেই সংস্কারগুলো বা কোন পথে এগোচ্ছে, কতটা মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী করা সম্ভব ন্যূনতম পর্যায়ের সংস্কার, আর দীর্ঘ প্রক্রিয়ার সংস্কারগুলো কতটুকু ষড়যন্ত্রের কবলে পড়বে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। আমি রহমতুল্লাহ আপনার কাছে আসবো, তার আগে একটু হাসনাত কায়ুম, যেহেতু আপনারা রাষ্ট্র সংস্কার নিয়ে এই সরকার আসা আগে থেকে, আওয়ামী লীগ সরকারের সময় থেকে রাষ্ট্র সংস্কারের নানান পর্যায়ে দাবি জানিয়ে আসছেন, এই 4.5 মাসে সংস্কারের ক্ষেত্রে কতটা আশাবাদী হতে পারছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা যেটা মনে করি যে আসলে আমাদের এখানে ধরেন এই বিষয়ে অভিজ্ঞতার অভাবের কারণে রাজনৈতিক দলগুলির মধ্যে যেই ধরনের আসলে বিষয়টা নিয়ে যে ধরনের আলাপ হওয়া দরকার ছিল, যে ধরনের ইন্টারাকশন হওয়া দরকার ছিল, কিংবা গভর্নমেন্টের দিক থেকে যেই ধরনের উদ্যোগ থাকা দরকার ছিল, সেইটা আসলে যথাযথভাবেও হয় নাই বলে আমাদের ধারণা। আমরা দুইটা জিনিসকে আলাদা করে দেখি। আমরা মনে করি যে আপনি যখন সংবিধান পরিবর্তন কিংবা সংস্কার এইরকম কাজগুলি যখন আপনি করেন, তখন আপনার একটা জাতীয় ঐকমত্য দরকার হয়, সমঝোতার দরকার হয়। একটা ব্যাপক মানুষকে আপনি একসাথে এনে তার মধ্যে থেকে ন্যূনতম কি কি বিষয়ে সবাই একমত, সেই জায়গাটাকে চিহ্নিত করে এটাকে কিভাবে বাস্তবায়ন করা যাবে, কিভাবে বাস্তবায়ন করলে এটা টেকসই হবে, সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এটা করা দরকার ছিল। আমরা সরকারকে একদম ক্ষমতায় আসার পরপরই, আমরা যেহেতু আগে থেকে এটা নিয়ে কাজ করতেছিলাম, আমাদের মধ্যে আসলে এটা নিয়ে এক ধরনের হোমওয়ার্ক 10-12 বছরের, অথবা আমরা সরকারকে এগুলি গাইড করেছিলাম। আমরা সরকারকে প্রথমেই লিখিতভাবে এটা দিয়েছি। একদম প্রথম যেদিন আসলে সরকার রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা শুরু করে, আমরা প্রথম যেদিন আসলে সরকারের সাথে দেখা করি, আমরা সেদিনই কিন্তু আমাদের লিখিত প্রস্তাব দিয়েছিলাম। আমরা এইটা আসলে তখন কোনো উদ্যোগ নিতে দেখি নাই। অনেক পরে তারা আসলে যে সংস্কার কমিশন, আমরা বলছিলাম অবশ্য টাস্ক ফোর্স, যে সংস্কার কমিশনগুলি করলো, কিন্তু আমরা চাইতেছিলাম যে আসলে মানুষের এই ইমোশনটা এবং আকাঙ্ক্ষাটা থাকতে থাকতে তারা যেন পাশাপাশি রাজনৈতিক দলগুলির সাথে আলোচনাটা শুরু করে। যারা রাজনৈতিক দল না, শ্রেণী পেশার বিভিন্ন জাতিগোষ্ঠী, সবার সাথে সরকারের দিক থেকে যেন আলোচনাটা আসে। মানে একটা হচ্ছে বিশেষজ্ঞ মতামতগুলি আসবে কমিশন কিংবা টাস্ক ফোর্সের মাধ্যমে, রাজনৈতিক দলগুলির মতামত এবং অন্যান্য যারা সমাজের স্টেক হোল্ডার তাদের মতামতটা চলে আসবে। সেইটা আসলে সবটা মিলে আসলে এখান থেকে দুইটা জিনিস আমরা পাইতে পারতাম। একটা হচ্ছে ন্যূনতম ঐকমত্যের ভিত্তিটা পাইতে পারতাম, আরেকটা আকাঙ্ক্ষা পাইতে পারতাম, যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব না, কিন্তু আমাদের দূরবর্তী আকাঙ্ক্ষা হিসেবে আমরা এটা রাখতে পারতাম, যেটাকে আমরা বলতে পারতাম জাতির আকাঙ্ক্ষা। আরেকটা বলতে পারতাম এখন জাতিকে আসলে একটা গণতান্ত্রিক জায়গায় চলতে হলে নেসেসিটির জায়গাটা, তো এই ফাংশনাল নেসেসিটির জায়গাটা আমরা বলছিলাম যে এটাকে চিহ্নিত করেন, এটাকে বাস্তবায়ন করার জন্য সবার সাথে আলাপ শুরু করেন। সরকার এটা 4 মাস 4.5 মাসে আসলে শুরু করে নাই। তারা যেটার জন্য অপেক্ষা করতেছে, বলতেছে যে কমিশনের রিপোর্ট পাবে, রিপোর্ট পাওয়ার পরে তারা আসলে সরকারের অন্যদের সাথে আলাপ করবে। এইটা থেকে স্বাভাবিকভাবে যেটা তৈরি হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আশঙ্কা যে আসলে সরকার সময় ক্ষেপণ করতেছে। এই প্রশ্নটা উঠতো না, এবং এই প্রশ্ন যদি না উঠতো তাহলে আসলে সংস্কারের যে গতিটা থাকতো, সেই গতিটা আসলে অনেকাংশে পথ হারাইছে আমাদের কাছে মনে হয়। তাতে কি মনে হচ্ছে যে এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলো কি মানে সততার সঙ্গে নেওয়া হয়েছে, নাকি আপনি যেটা বলছেন সময় ক্ষেপণের একটি সন্দেহ মানুষের মধ্যে তৈরি হয়েছে? আপনাদের কি মনে হচ্ছে? না, আমি আমার জায়গা থেকে ধরেন, আমাদের জায়গা থেকে, আমাদের দলের জায়গা থেকে আমি মনে করি যে এটা হচ্ছে অনভিজ্ঞতা কিংবা অদক্ষতা। কিন্তু আমরা এটা মনে করি যে এইটার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে, এখন ধরেন স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলি নির্বাচনের আলাপটাকে সামনে আনতেছে। আমি আগে প্রথমে যেটা বলছিলাম, নির্বাচনের রাজনীতি আর এই সংস্কারের রাজনীতি দুইটা হচ্ছে প্রায় পরস্পর বিপরীত জিনিস। সংস্কারের রাজনীতি করতে হলে আপনাকে ঐকমত্য তৈরি করতে হবে, আর নির্বাচনের রাজনীতি যখন আসবে তখন তো আপনার প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার পরিবেশের মধ্যে দিয়ে তো আসলে এই যে সংকটটা তৈরি হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আমরা যে জায়গাটা আসলে প্রায় হতাশ বোধ করছি, যে এইটা আসলে সংস্কারের যে আকাঙ্ক্ষা বা সংস্কারের যে প্রয়োজন, সেটাকে পেছনের দিকে ঠেলে দিয়ে পুরনো রাজনৈতিক ব্যবস্থাটাকে আসলে আবার
প্রয়োজনের কথা বলে এটাকে সামনে চলে আসার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এটাতে মনে করি এখনও পর্যন্ত যে এটা সমঝোতা হওয়া দরকার, এবং আমাদের জায়গা থেকে আমরা এই উদ্যোগটা নিতে চাই। সরকারেরকেও আমরা অনুরোধ করতে চাই, অন্যান্য রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিগুলিকে আমরা কি বলা যায়, আহ্বান করতে চাই যে তারাও যেন আসলে একটা রেসপন্সিবল আচরণ করি। আমাদের 4 মাস যেটা আসলে আমাদের ক্ষতি হয়ে গেছে, বাকি সময়টাকে যেন আমরা আসলে যথাযথভাবে ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় কাজটা যেন আমরা করতে পারি। আবু নাসির রহমতুল্লাহ, অবশ্যই সন্দেহের উদ্বেগ করছে মানে বিএনপি যে বক্তব্য বা বিএনপি সমমনা যে রাজনৈতিক দলগুলো তারা তো নানান ধরনের সংশয় প্রকাশ করছে। আপনারা সংস্কারের যে প্রক্রিয়া এখনো পর্যন্ত আমাদের চোখের সামনে দিয়ে আমরা দেখছি, কমিশনগুলো রিপোর্ট দেবে এই মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে, বিশেষ করে প্রথম যে 6টি কমিশন গঠিত হয়েছিল, সেই জায়গা থেকে আপনারা মানে এখনো পর্যন্ত কোনো ধরনের সন্দেহের মধ্যে আছেন কিনা যে কমিশনগুলো রিপোর্ট দিতে পারবে না? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এই টিভির দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক জনাব কায়েম সাহেব, প্রথমত বিষয়টা হচ্ছে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। যে কোনো কিছুরই কিন্তু সংস্কার হতে হয়। আপনার এই টেবিলটাও যদি একদিক দিয়ে ভেঙে যায়, এই টেবিলটাও কিন্তু সংস্কার করতে হবে। এখন সংস্কারের পদ্ধতি কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। জি, এই সরকার কিন্তু একটি স্বাভাবিক সরকার না, অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক পন্থায় একটি অস্বাভাবিক সরকার, যেটার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে তাদের আসলে কোনো রকমের আন্তরিকতার কোনো ঘাটতি আছে সেটা আমি শুরু থেকেই মনে করি না, এখনো মনে করি না। কিন্তু সংস্কার সংস্কার শব্দগুলো শুনতে শুনতে কেমন যেন একটা একঘেয়েমি অবস্থা তৈরি হয়ে গেছে মানুষের মাঝে। তো সংস্কারটা আপনি কি কি সংস্কার করবেন? প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েই কিন্তু এই সংস্কার কমিশনগুলির নাম ঘোষণা করলেন। স্বভাবতই এটা একটা ঐতিহাসিক বিষয় যে কমিশন গঠন করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যখন ঘোষণা করেন, সেটা কিন্তু খুব একটা আগ্রহের বিষয় ছিল এবং সেরকমটাই মনে করেছিলাম। তো এরপরে আপনি দেখবেন যে এই কমিশন ওইভাবে ঘোষণা করার পরও সেই কমিশন কাজ করতে করতে প্রায় 1 মাসের বেশি সময় লেগেছে। আজকে আপনি 4 মাসের বেশি বা 4.5 মাস এই কমিশনের রিপোর্ট কিন্তু আপনি নিজেও এখন বলছেন, আপনি কিন্তু একজন গণমাধ্যম কর্মী, আপনি নিজেও বলছেন যে এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে, অর্থাৎ এটা কবে নাগাদ ঘোষণা করবে এটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, কিন্তু সেই সময় কিন্তু একটা ডেডলাইন ছিল, 31 ডিসেম্বরের মধ্যে হবে। জি। তো এখন কমিশনের সংস্কার কমিশনের সঙ্গে যুক্ত কিছু অবশ্যই তারা গুণীজন, তারাও মাঝে মাঝে কিছু কথাবার্তা বলেন, মনে হয় কাউকে উদ্দেশ্য করে কথা বলতে চান। আবার সরকারের কিছু ব্যক্তিবর্গ, উপদেষ্টারা, তারাও কেমন কেমন যেন একটু, ধরেন বিএনপি বলছে যে নির্বাচনের কথা যখন বলে তখন উপদেষ্টাদের কেউ কেউ কেমন কেমন করে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন, এগুলোতে সংশয় তৈরি করে। তো আমাদের গোটা জাতির প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত এবং আমাদের মানুষের রক্ত, শ্রম, ঘাম, পঙ্গুত্ব, গুম, অনেক কিছুর বিনিময়ে কিন্তু এই সরকার প্রতিষ্ঠা লাভ করেছে। এবং শুরু থেকেই বিএনপি সহ সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি প্রথম থেকেই একেবারে বৃহত্তর সমাবেশে বক্তব্য রেখে বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার মানে কি, সরকার যে যে কাজ করবে সেই সেই কাজকে আমাদের সহযোগিতা করতে হবে। তো তাদের কাজের প্রথম যেই কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলোর আপনি বলতে পারেন যে 4 মাস 5 মাস সময় খুব একটা বেশি না, আবার খুব একটা কমও বলা যাবে না। আপনি ধরেন এই
সংস্কারের কথাগুলো বলতে গিয়ে সেই দিনও একটা সংস্কার কমিশনের একজন যিনি প্রধান, তিনি যে সমস্ত ভাষায় কথা বলেছেন, আমরা এগুলিকে ওইভাবে বলতে চাই না, কিন্তু আপনি যে সংশয়ের কথাটা নিয়ে এসছেন বা ভাই যেটা বললেন, এই সংশয়ের বিষয়টা কিন্তু আসছে তাদের আচার আচরণের কারণে। একটা হচ্ছে যে কি কি সংস্কার করলেন আপনি। একটি অন্তর্বর্তীকালীন সরকার, মানুষের সমর্থন আছে, কিন্তু সমস্ত সংস্কার করার জন্য কি ম্যান্ডেট তাদের রয়েছে? ওনাদের পক্ষে কি সকল ধরনের সংস্কার করা সম্ভব? তাহলে সব ধরনের সংস্কার যদি করা সম্ভব না হয়, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কারা? ওনারাই করবেন। যদি নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে এটা সংস্কার করা উচিত। আর সংস্কারের নামে যদি এই কালক্ষেপণ করা হয়, বা অমুক সংস্কার করতেই হবে, মানুক আর না মানুক, তাহলে তো এটা এক ধরনের কালক্ষেপণ, এবং সেটা এক ধরনের সমস্যাও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা মনে করি, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, প্রথম সংস্কার হওয়ার কথা ছিল, বাংলাদেশের মানুষ প্রায় 15-20 বছর যাবৎ ভোট দিতে পারে না, 17-18 বছর। একজন তরুণ যার বয়স 35 বছর, 40 বছর, তিনি হয়তো এই পর্যন্ত তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, এই ভোটটা প্রয়োগ করতে পারেননি। তো ভোটের মাধ্যমেই তো যেই প্রতিনিধি নির্বাচিত হবে, সেই প্রতিনিধিই কিন্তু সংস্কার করার অধিকার রাখেন। তো সেই জন্য ভোটের অধিকারটা সবার আগে প্রতিষ্ঠা করা দরকার। ভোটের অধিকার পরে আপনি যদি বলেন যে এমনভাবে সংস্কার করতে হবে যে যাতে অমুক ভোটের মাধ্যমে ক্ষমতা আসে, সেটা তো কোনো গণতান্ত্রিক কথা না। আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন, ভোট দিয়ে মানুষ যাকে নির্বাচিত করবে, যেই ম্যান্ডেট জনগণের কাছে দিয়ে আসবে, সেই অনুযায়ী সংস্কার করবে নির্বাচিত সরকার। ওইটুকুর আগ পর্যন্ত যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো আপনারা বলছেনই, কিন্তু এখন যেটি হাসান কামিম বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে একটি আন্তরিকতার সেতু বন্ধন করার কথা বা আন্তরিক পরিবেশ তৈরি করার কথা, তার একটি দূরত্ব সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন এই 4 মাস 4.5 মাস পর এসে করণীয় কি? দেখুন, এই আপনি একটা মিনিমাম বিশ্লেষণ যদি করেন, মিনিমাম বিশ্লেষণটা কি, যে না 5 মাসে কিছুই করা সম্ভব না। আপনার হয়তো জন্ম হয় নাই, আমাদের জন্ম হইলেও মনে নেই যে 72, 73, 74 এই যে দুর্ভিক্ষের কথা আমরা শুনি। স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই সরকার পরিচালিত ছিল, সেই সময় এই যে আপনার ডাস্টবিনে মানুষ আর কুকুর একসাথে ভাগাভাগি করে খেয়েছে। বাসন্তীদের কথা বলা হয় যে লজ্জা নিবারণের জন্য ওটা একটা ফেক ছিল, এখন ওটা ওপেন সিক্রেট, অন্তত বাসন্তীর বিষয়ে অনেকে বলে। জি। তো এই যে একটা পরিস্থিতি ছিল, সেখান থেকে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার সমস্ত কিছু হরণ করা হয়েছিল। এটা তো কোনো গল্প না, বাস্তবতা। তো সেইখান থেকে 1975 সালের 7ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই সংগঠনের পরে 3 মাসের মধ্যে আমরা শুনেছি লবণের কেজি ছিল 150 টাকা, 180 টাকা। মানুষের খাবারের অবস্থা কেনার মতো অবস্থা ছিল না। 3 মাসের মধ্যে যে পট পরিবর্তনের কথা আমরা শুনেছি, সেই পরিস্থিতির আলোকে আপনি যদি ইভেন আপনি 1990-এর স্বৈরাচার এরশাদ পতনের পরে 91 সালের যে আপনার যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন কিন্তু সংবিধানের সন্নিবেশিত ছিল না তত্ত্বাবধায়ক সরকার। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে এনে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 3 মাসের মধ্যে যেই নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা আজও পর্যন্ত বাংলাদেশের এই 53 বছরের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়, বা এটাই মানুষ জানে। তাহলে 3 মাসের মধ্যে কিন্তু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব, এটি কিন্তু প্রমাণিত। তাহলে আজকে যে উনি যেটা বললেন, যে এই সংস্কারের কথা বলে আজকে 5 মাসের মাথায় এসে আপনি দেখেন দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, মানুষের যে বেহাল অবস্থা, সাধারণ মানুষ, সেই পরিস্থিতির আপনি কোনো উন্নতি করতে পারলেন না। আপনি সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণকারী যে আওয়ামী লীগের যে গড়ে তোলা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। আপনি মানুষের
সবচেয়ে বড় যে মানুষের যে নিরাপত্তার অভাব, এখনো পর্যন্ত রাতের বেলা মানুষ কিন্তু বের হতে অনেক হিসাব নিকাশ করে কিন্তু বের হয়। একটা বিয়ে শাদীর অনুষ্ঠান করতে গেলেও মানুষ কিন্তু এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে থাকে। এটা কি আমরা বলবো যে তাদের আন্তরিকতার অভাব? আন্তরিকতার অভাব না, এটা হচ্ছে ভাই যেটা বলেন অভিজ্ঞতার অভাব। জি, দেশ পরিচালনা করা কিন্তু অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। দেশ পরিচালনা করার জন্য অভিজ্ঞতা খুব জরুরি। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে নিয়েই আপনাকে যা কিছু করার করতে হবে। অভিজ্ঞতার বাইরে কোনো কিছু করতে গেলে সেখানেই কিন্তু হোঁচট খেতে হয়। না, অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন আছে, আমি আপনার কাছে আসবো। হাসান কামিম, আপনি বলছিলেন শুরুর দিকে, যেটি এর মধ্যে হাসান আবু নাসের রহমতুল্লাহর কাছেও প্রশ্ন করেছি যে রাজনৈতিক সমঝোতার অভাব বা রাজনৈতিক সমঝোতা গড়ে ওঠেনি, এবং নিঃসন্দেহে শুধু আপনি নন, এটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমরা অন্য জায়গায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে বেড়াচ্ছি, বা ষড়যন্ত্র নিশ্চয়ই করছেও যারা পতিত সরকার তাদের পক্ষ থেকে, কিন্তু এখানে তাহলে কি আমরা কোনো ষড়যন্ত্র খুঁজে গন্ধ খুঁজে পাওয়ার চেষ্টা করব, নাকি এখানে অন্য কিছু ঘটছে? না, আমি আগেও যেটা বলছি, কিংবা আসলে রহমতুল্লাহ ভাই যেটা বললেন, আমাদের নিজের আমরা যেটা অনুভব করি, এটা হচ্ছে আসলে একটা হচ্ছে যে পরিস্থিতিটা সম্পর্কে যাদের আমরা আসলে এই এত বড় একটা আন্দোলনের পরে যাদেরকে আসলে আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে আসলে বসালাম, তারা কেউ আসলে রাজনীতি সংশ্লিষ্ট লোক না, কিন্তু এটা প্রথমত মাথায় রাখতে হবে। রাজনীতি সংশ্লিষ্ট লোক না হলেও আপনারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা তো বারবার এটি মনে করে দিচ্ছেন যে এটি করা দরকার। সেটাই আমরা বলছি। আমি কর্ণপাত কেন করা হচ্ছে না, মানে আপনাদের বক্তব্য অনুযায়ী সেই জায়গাটাই আমরা বলছি যে সেইখানে তাদের রাজনীতি সংশ্লিষ্ট মানুষদের প্রতি তাদের আসলে যে ধরনের মনোভাব নিয়ে আসলে এগিয়ে আসা দরকার ছিল, সেইটা না আসতে পারা, মানে এই যে এইটাও একটা ধরেন তাদের যে অদক্ষতা কিংবা অনভিজ্ঞতার কথা আমরা বলি, এটাকে তার ভেতরেই আমি রেখে চিন্তা করতে চাই। আমি এটাকে আসলে তাদের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এখনো পর্যন্ত দেখার পক্ষে না, কিংবা আমার কাছে এটা পক্ষে না, মানে এটা আমি কনভিন্স এখনো পর্যন্ত, এটা আমি জোর করে তাদের উপরে আশাবাদ রাখছি এরকম না। আমি এখনো পর্যন্ত, বা আমাদের দল এখনো পর্যন্ত কনভিন্স যে তারা কোনো ষড়যন্ত্র করছে না। ইনফ্যাক্ট ষড়যন্ত্র শব্দটা বলতে যা বোঝায় সেইটা আমরা মনে করছি না। তাহলে গলতটা কোথায়, সমস্যাটা কোথায়? আমি এইটা মনে করছি যে আসলে তারা তাদের ভিশন ক্লিয়ার করতে পারেন নাই, তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো টিম ওয়ার্ক গড়ে তুলতে পারেন নাই। তারা আসলে কতদিনের মধ্যে, যেটা বিএনপির দিক থেকে বারবার বলা হচ্ছে, এটা দিতে পারার কথা, একটু যদি আপনি ধরেন আন্তরিক এবং অভিজ্ঞ হন, তাহলে একটা রোড ম্যাপ তৈরি করা এটা তো কঠিন ব্যাপার না। আমরা তো একদম প্রথম থেকে বলেছিলাম যে এটা 18 মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচন, দুইটা কাজ 18 মাসের মধ্যে করা সম্ভব। ধরেন অনভিজ্ঞ সরকার এটা 24 মাস লাগতে পারে বড় জোর, কিন্তু এটা যদি আপনি ক্লিয়ার করতেন মানুষের সামনে যে আমি এতদিনের মধ্যে এটা করব, এতদিনের মধ্যে এটা করব, এরপর এইভাবে যাব, এবং এটা নিয়ে যদি আসলে রাজনৈতিক দলগুলির সাথে ওনারা আলাপ করতেন, তাদের যদি আসলে ম্যান্ডেট নিয়ে নিতেন যে আমরা এইভাবে যেতে চাই, আপনারা কি মনে করেন, সেখানে হয়তো কম বেশ হয়তো কোনো একটা জিনিস, কিন্তু অভিযোগ তো উত্থাপিত হতো না, কারণ এটা সবার সাথে সবাই মিলিয়েই এটা করতে পারতো, এবং এটাই হওয়া দরকার ছিল। কিন্তু এইখানে কতগুলো, আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলি সম্পর্কে ধরেন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ বিশ্বাস আছে, কারো মধ্যে ধরেন এই অভ্যুত্থান সম্পর্কে অতি উৎসাহ কিংবা অতি উচ্ছ্বাসে আছে, কেউ এটাকে বিপ্লব মনে করেন এবং তারা সমস্ত কিছু পাল্টে ফেলতে পারবেন এরকম একটা আকাঙ্ক্ষা থেকে এগুতে চেয়েছেন। এই ধরনের আসলে যে কাণ্ডজ্ঞান বর্জিত কিংবা বাস্তবতা বিবর্জিত একটা আকাঙ্ক্ষার পেছনে দাবিত হওয়ার কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে বলে আমাদের মনে হয়। আমি শুধু, আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমি রহমতুল্লাহ ভাইয়ের দুইটা জিনিস একটু রেসপন্স করতে চাই। একটু হচ্ছে যে ধরেন ওনার কথার মধ্যে এটা আছে যে সাধারণভাবে একটা জিনিস এখন বলা হয় যে সংস্কার তো বা একটা চলমান প্রক্রিয়া, এটা তো চলতে থাকবে, এটা সত্য, কিন্তু আপনার কোনো জিনিস এমন মাত্রায় আসলে আপনার সমাজ আটকে গেছে বা রাষ্ট্র আটকে গেছে, রাজনীতি আটকে গেছে, যেটা আপনি এটা ঠিক না করে আর পারবেন না। সে ফর এক্সাম্পল রহমতুল্লাহ ভাইয়ের সাথে এটা নিয়ে কারো দ্বিমত হবে না যে নির্বাচনের সংস্কার আপনার লাগবেই, আপনি নির্বাচনী ব্যবস্থার একটা সংস্কার লাগবে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার যদি আপনি করেন, এইটা ধরেন অভিজ্ঞতা যেটা, এটা হচ্ছে যে যেই পথে আপনি সংস্কার করেন সেইটাকে আসলে আদালত নাই করে ফেলে। আপনি 9 বছর 15 বছর ধরে আন্দোলন করে যেটাকে আপনি অর্জন করলেন, আন্দোলনকারীদের সাথে কোনো আলাপ না করে, জনগণের সাথে আলাপ না করে 4-3 ভোটের মতো প্রায়
আদালত এটাকে নাই করে ফেলে। অতএব আদালতের এই যে এখতিয়ার, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি ধরেন বাংলাদেশের এই 15 বছরের মধ্যে যে লুটপাটটা হইলো, তার সবচাইতে বড় জায়গা যেটা জ্বালানি খাত, সেখানে তো ইনডেমনিটি দিয়ে করা হলো। মানে সংসদে বসে আইন করা হইলো যে জ্বালানি ক্ষেত্রে 1 টাকার জিনিস আমি 50 টাকা দিয়ে কিনলে প্রশ্ন তোলা যাবে না। এটা সংসদ যে করতে পারলো এরকম আইন, তাইলে সংসদের এই আইন করার যে ধরেন এই যে 70 আর্টিকেলের কারণে একজনের মাধ্যমে যা ইচ্ছা তা করানোর যে ব্যবস্থা, এই জায়গাগুলি আপনাকে বাংলাদেশে যদি এরপরে যারাই ক্ষমতায় আসবে, তারা যদি বাংলাদেশকে যে আকাঙ্ক্ষার দিকে চালিত করতে চায়, এরকম করতে হলে তার অনেকগুলো জায়গাকে হাত দিতেই হবে প্রশাসনে। এবং নির্বাচন করতে গেলে আপনি প্রশাসন, পুলিশ এটাতে হাত না দিয়ে পারবেন না। তাকে আসলে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তার মানে এমন কতগুলি ইমিডিয়েট, বাংলাদেশকে জাস্ট ডেমোক্রেসিটা স্টার্ট করতে হলে ইমিডিয়েট অনেকগুলো জায়গা আছে, 4টা 5টা 7টা, আমরা বলি 7টা জায়গা, আপনি 5টা জায়গায় হইতে পারে, 3টা জায়গায় হইতে পারে। আমরা বলি যে ন্যূনতম কিসে কিসে আমরা সবাই একমত হব সেইটুকু করা, এবং এটা কোন পথে হবে এইটাকে ধরেন একটা সংস্কার চলমান কথা বলে রহমতুল্লাহ ভাইরা যখন এইভাবে বলে, তখন মনে হয় মানে ধরেন সরকারের ব্যাপারে যেরকম একটা সন্দেহ তৈরি হয়, ওনারা যখন এই টোনে কথা বলে তখন মনে হয় যে ওনারা সংস্কারের ব্যাপারে আন্তরিক না, এটা ওনারা পরে করতে চায়, ওনাদের হাতে ক্ষমতায় যাওয়ার পরে করতে চায়। আরেকটা রেসপন্স করতে চাই আমি, যে নিশ্চয়ই সংস্কারটা জনপ্রতিনিধিরাই করে, কিন্তু সংস্কারের যে প্রতিনিধিত্ব বা সংবিধান পরিবর্তনের যে নির্বাচন আর সরকার গঠনের যে নির্বাচন, এই দুইটা নির্বাচন একরকম না। সরকার গঠনের নির্বাচন হচ্ছে 5 বছর পর পর তারা চলে যাবে, সরকার করবে, দলে দলে ধরেন প্রতিদ্বন্দ্বিতা হবে এরকম। আর আপনি যখন গণপরিষদ করেন কিংবা আসলে সংস্কার পরিষদ করেন কিংবা আসলে যাই করেন, এটার নাম যেভাবেই দেন, সংবিধান যারা আসলে আদালতের বাইরে, সংসদের বাইরে জনপ্রতিনিধিদের প্রতিনিধি হয়ে যারা আছে ঠিক করবে, এটা নিয়ে আমাদের আলাপ করতে হবে যে আমরা কি এটা 70। সবচাইতে ভালো জিনিস হইতে পারে যে ধরেন যারা আগে নির্বাচন চাইতেছে, যারা আগে সংস্কার চাইতেছে, দুইটা গ্রুপের মধ্যে একটা মিটিং পয়েন্ট আছে, একটা সমঝোতা হইতে পারে। এটা হচ্ছে 70-এর স্টাইলের নির্বাচন। 70 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনারা মানে আপনি ডকুমেন্টেশনের দিকে চোখ দিলেই দেখতে পাবেন যে 70 সালের নির্বাচনের 2টা দায়িত্ব ছিল নির্বাচিতদের। তারা প্রথমে সংবিধান করবে এবং তারপরে 120 দিনের মধ্যে সংবিধান করার পরে তারা সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এটা এখনো পর্যন্ত সম্ভব, যাতে একটা সমঝোতা হইতে পারে যে নির্বাচন আগে না সংস্কার আগে, এই তর্কটা থাকবে না। সংস্কার এবং নির্বাচন এই দুইটাই আসলে হইতে পারে, এবং সংস্কারটা আগে করেই সরকার পরিচালিত হইতে পারে। তার জন্যে সেটা কেমন কোনো ক্ষেত্রে, খোলা মনে যার যতটুকু আমরা একমত হই, আমি এটা বলছি যে আপনি কমন মিনিমাম বের করেন, জি কমন মিনিমাম বের করে আমরা এটা করতে পারি, তাইলে জাতির ধরেন আকাঙ্ক্ষাকে রাখা হয়, গণতন্ত্রের পথে আপনার যাত্রা শুরু হয়, জাতীয় ঐক্যটা আসলে ধরে রাখতে পারেন, সেই জায়গাটা আমাদের বের করতে হবে বলে আমরা মনে করি। জাতীয় ঐক্যমতের প্রশ্নে আমরা আসবো একটা ছোট্ট বিরতি পর, দর্শক ফিরেছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি সংস্কার বনাম ষড়যন্ত্র। এই আলোচনা টপিকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। আমি জাতীয় ঐক্যমত্যের প্রশ্ন আসতে চাই আবু নাসির রহমাতুল্লাহ। জাতীয় ঐক্যমত্যের আহ্বান আমাদের প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, যদি সেটি একটি স্পেসিফিক ইস্যুতে ধরে নেওয়া হয়, ভারতের বিষয়ে কি করা যায়, কিন্তু জাতীয় ঐক্যমত কেন সৃষ্টি করা যাচ্ছে না, যে প্রশ্নটি এর মধ্যে হাসনাত কায়ুম আজকে আলোচনাতেও তুলেছেন। এবং আমরা জানি যে এই সংস্কারগুলোর ক্ষেত্রে একটা ঐক্যমত সৃষ্টির জন্য জাতীয় ঐক্যমত্যের কমিশনও গঠিত হচ্ছে। জাতীয় ঐক্যমত্যের সৃষ্টির জন্য এই কমিশনটাকে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ দেখছেন, এবং একই সঙ্গে প্রশ্ন ছিল যে কেন ঐক্যমত্য গড়ে উঠছে না? জি ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনার জাতীয় ঐক্যের তো কোনো বিকল্প নেই। দেশ, জাতি, সমাজ, দল, রাষ্ট্র সব ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যমতের একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্যমত করাও সম্ভব হয় না। দুটি কথাই সত্য। কায়ুম ভাই একবার বলছিলেন যে 31 যে সংস্কারের আন্তরিকতা নিয়ে বিএনপির একটু সংশয়ের কথা উনি বলেছিলেন। আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো আন্তরিকতার ঘাটতি নেই। কারণ হচ্ছে আরও 2 বছর আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফার একটা সংস্কার প্রস্তাব কিন্তু জাতির উদ্দেশ্যে পেশ করা হয়েছে।
এখন যারা সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের মধ্যে নির্বাচনী সংস্কারটা জরুরি, উনিও একমত, আমিও একমত পোষণ করি, আমার মনে হয় দেশের সাধারণ জনগণও সেই বিষয়ে একমত। তো প্রশ্নটা হচ্ছে আপনি এর বাইরেও কোনো সংস্কার প্রয়োজন আছে কিনা। যদি মনে করেন যে হ্যাঁ এই 31 দফা যথেষ্ট না, এর বাইরেও আরও 10টা সংস্কার করা প্রয়োজন আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে একমত হওয়া যেতে পারে, সেটা নিয়ে দুই পক্ষের আলোচনা হতে পারে। আমরা তো সরকারকে কোনো পক্ষ মনে করি না, মানে এই সরকারকে কোনো প্রতিপক্ষ মনে করার তো কোনো সুযোগ নেই। তো সরকার ভালো কাজ করতে চাচ্ছে, যেটা আমাদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। তো এখানে তো আসলে দুইটা পক্ষ, হ্যাঁ সরকার আর সরকারের বাইরের অংশ, এটাই। কিন্তু কেন যেন মাঝে মাঝে প্রতিপক্ষ হিসেবে প্রকাশ করা হয়, যে বলেন যে বিএনপি নির্বাচন চাচ্ছে। বিএনপি নির্বাচন চাচ্ছে মানে কি? সকল রাজনৈতিক দলই তো নির্বাচন চাচ্ছে। এবং কিছু কিছু গণমাধ্যমের জরিপও আপনি খেয়াল করেছেন কিনা, যে জরিপেও কিন্তু উঠে এসেছে যে সাধারণ মানুষও কিন্তু নির্বাচনের পক্ষে। তো সেই নির্বাচনের আগের সংস্কারগুলো খুব জরুরি। এর বাইরে যে সমস্ত সংস্কার রয়েছে বা 31 দফার বাইরেও যদি আরও কোনো সংস্কার প্রয়োজন হয়, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আপনি যেটা বললেন যে কি একটা ঐক্যমতের জন্য, ঐকমত্যটা কেন প্রতিষ্ঠা করা ঐক্যমতের কমিশন তো গঠন করতে হলে আপনাকে ঐক্যমতের ভিত্তিতেই কমিশন গঠন করতে হবে। কারণ আপনি ঐক্যমতের একজন এসে যদি বলে যে না এই বিষয়ে তুমি আর আমি একমত হইলাম, ওটা তো আসলে কঠিন বিষয়। ঐক্যমতের কমিশনটা কেন করছে বা কেন আলোচনা, সবাইকে এক টেবিলে বসানোর জন্য এক টেবিলে তো এমনি বসা আছে। আপনি যেটা শুরুতেই বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ঐক্যের ডাক দিয়েছেন, সবচেয়ে বড় ইস্যুতে, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। সেই বড় ইস্যুতে তো সবাই এক মঞ্চে এসে সবাই সেই ঐক্যে সাড়া দিয়েছে। এবং সেটা লোক দেখানো ঐক্যের কথা বললে তো হবে না। সেই ঐক্যটা যেরকম, এরকম যদি কোনো ইস্যু থাকে যে ইস্যুতে ঐক্য হওয়ার প্রয়োজন, আমার মনে হয় এখনকার বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণ সেই ঐক্যের সুরে একসাথে ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে মতামত দিচ্ছে বা দেবে। আরেকটি বিষয় আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে সংস্কার এবং ষড়যন্ত্র, এই দুটোকে কিন্তু আমরা একসাথে এখনো বলাটা ঠিক হবে না। কিন্তু যেটা বারবার আলোচনা উঠে এসেছে আপনার এখানকার আলোচনায়, সেটা হচ্ছে যে যদি নির্বাচনের মাধ্যমে আপনি সংস্কার প্রস্তাবগুলো যেগুলো আছে, এর বাইরে যদি কোনো সংস্কার প্রস্তাব প্রয়োজন হয়, তাহলে সেটা আপনি উপস্থাপন করেন। দ্রুত একটি নির্বাচন, দ্রুত নির্বাচন কেন? একটি দেশের স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটার মধ্যে তো আসলে কারো মতপার্থক্য থাকার কথা না। নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি একটি দেশের স্থিতিশীলতা কামনা করতে পারেন না, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা কামনা করতে পারেন না, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যা কিছু বলেন সব কিছুই একটি নির্বাচিত সরকারের অধীনে নিরাপদ থাকে। আর অনির্বাচিত সরকারের অধীনে দেশ অনিরাপদ থাকে। সেই কারণে এই যে নির্বাচনমুখী যে সংস্কার, এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। এবং বাকি যে সংস্কারের বিষয় আছে, সেই সংস্কারের ওয়াদা তো রাজনৈতিক দলগুলো জাতির সামনে পেশ করবেন। জনগণ চিন্তা করবেন যে কাদের সংস্কার আলোকে জনগণ ভোট দেবেন। আমি বা আমার দল বা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত 15 বছর যাবৎ যে আন্দোলনটা করে এসছেন, তিনি কিন্তু বলেছিলেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সহায়তা করুন, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। উনি কিন্তু একবারও বলেন না যে বিএনপিকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে বেরিয়ে আসতে হবে। উনি বলেছেন ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করার সহায়তা করেন আমার। ভোটের অধিকার পাওয়ার পরে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, এটার নামই হচ্ছে গণতন্ত্র। এটাই হচ্ছে নির্বাচিত সরকারের আর অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য। সেই সৎসাহস বিএনপির আছে যে জনগণ বিএনপিকে আস্থায় আনবে, বিএনপিকে মানুষ পছন্দ করবে, বিএনপির যে সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবের সঙ্গে এই দেশের মানুষ একমত হবে। সেই আস্থার কারণেই কিন্তু ওইভাবে ঘোষণা করা সম্ভব যে আপনি ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করেন। ভোট কাকে দেবে সেটা জনগণের উপরে ছেড়ে দেন, জনগণকে ভোটের দায়িত্ব দিতে হবে, ভোট দেওয়ার অধিকার দিতে হবে।
হাসান কাবি, আপনি বলছিলেন যে অভিজ্ঞতার অভাব বা একই কথা বলছিলেন আবু নাসর রহমতুল্লাহ। আচ্ছা, আমি ধরে নিলাম যে অভিজ্ঞ সম্পন্ন মানুষ রয়েছেন বা নতুন করে নিয়েছেন, তাতেও কি সংকট কমে আসবে? অথবা আমি যদি অন্য এক্সাম্পল দিই, যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার বা আমরা এটা কি বলি, কি ছিল এটা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সরকার, এটা কি বলা এটা হতো? তত্ত্বাবধায়ক কি বলছি আমরা, অস্থায়ী সরকার ছিল। অস্থায়ী। তো সেখানেও তো সিভিল সোসাইটির লোকজন ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন না। তো না, তো হয়েছে, তো একটা পর্যায়ে তো একটা সমাধান তো আসছে। এখন তাহলে অভিজ্ঞ লোক যদি এখন নতুন করে নেয়ও, তাতে কি সংকট কমে আসবে? আপনার কি মনে হয়? না, আমি আবারও বলি যে প্রেক্ষাপটটা হচ্ছে আলাদা। ধরে তত্ত্বাবধায়ক সরকারের একটা যেগুলো আমরা দেখেছি আর কি এর আগে পর্যন্ত, তার হচ্ছে একটা নির্দিষ্ট দায়িত্ব ছিল, একটা টাইম লিমিট ছিল, একটা টাইম ফ্রেম ছিল, এবং তার মধ্যে তার একটাই কাজ ছিল যে সে আসলে একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন করবে। যারা অদলীয় কিংবা যারা আপনার সিভিল সোসাইটি, তারা হচ্ছে এটার জন্য খুব প্রপার পার্সন, মানে তার আসলে পরবর্তী সরকারের মধ্যে কোনো ধরনের অবস্থান নেওয়ার কোনো জায়গা নাই। সো এরা হচ্ছে এটা পরিচালনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি এইবারের যে চিন্তাটা করা হয়েছে, এইবারের যে আন্দোলন, যেটা আসলে রহমতুল্লাহ ভাই বললেন যে আসলে 31 দফা যখন তৈরি করা হয়, বিএনপির সাথে আমাদের ধরেন গণতন্ত্র মঞ্চের ড্রাফট কমিটিতে আমি ছিলাম। আচ্ছা, তো সেখানে 3 সদস্যের একটা ড্রাফট কমিটি ছিল, তার একজন আমি ছিলাম। তো বিএনপির সাথে তখন আমাদের ধরেন এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, আমরা যথেষ্ট মাত্রায় ধরেন, কিন্তু আমরা তখন দুইটা জিনিস আমাদের ধরা ছিল। একটা হচ্ছে যে আমরা এটা ধরে নিয়েছিলাম, আমরা যারা রাজনীতি করি, যে এটা শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের অঘোষিত নেতা হচ্ছে আসলে বিএনপি, এবং তাদের মাধ্যমে একটা আন্দোলনের ভেতর দিয়ে তাদের নেতৃত্বে শেখ হাসিনার সরকারের পরিবর্তনের পরে সবাইকে নিয়ে তারা একটা জাতীয় সরকার করে তারা আসলে কতগুলি কমিশন করে তারপরে এই সংস্কারগুলি করবে। এইটা ধরেন অভ্যুত্থানের আগে পর্যন্ত কিংবা নির্বাচনের আগ পর্যন্ত এই আন্দোলনের এটাই ছিল ভিত্তি। অভ্যুত্থানের পরে আমরা বিএনপির সাথে ধরেন মানে কি মানে ইয়েভাবে না, আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবে আমরা বসছি এগুলো নিয়ে। আমরা আমাদের জায়গা থেকে আমরা বলার চেষ্টা করেছি যে অভ্যুত্থানের পরে পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন হচ্ছে, তাতে আসলে যেইভাবে এর আগে পর্যন্ত আপনি সংস্কারের কথা ভাবছেন বা আমরাও ভাবছি, বর্তমানে যারা আসলে এই আন্দোলনের ভেতরে একভাবে উঠে এসছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আসলে একভাবে অ্যাকোমোডেট করার জন্য সমস্ত দলকেই ভাবতে হবে। কিন্তু এইটা নিয়ে এখনো পর্যন্ত আসলে ফয়সালা হয় নাই। বিএনপি তাদের 31 দফা নিয়ে মাঠে আছে, গণতন্ত্র মঞ্চ ধরেন তার আগের 14 দফায় ব্যাক করছে, কিংবা এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। বাকি রাজনৈতিক দলগুলির মধ্যে এখনো পর্যন্ত খুব বেশি আলাপ আলোচনা ওইরকমভাবে আমরা দেখি নাই। এইটা হচ্ছে প্রেক্ষাপটটা বলছি আমি এই কারণে যে এই সরকারটা এমন একটা সময় আসলো যার হচ্ছে আমরা তাদেরকে বলছিলাম, যখন আমি বললাম প্রথম দিকে যখন তারা আসছে, আমরা তাদের বলছি যে আপনাদের 3টা দায়িত্ব আছে। একটা হচ্ছে জরুরি দায়িত্ব, যে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান টেক আপ করবেন, আপনি বাজার সিন্ডিকেটকে আসলে ভাঙবেন, আপনি মানুষের দৈনন্দিন যে জীবনযাপন, অর্থনৈতিক যেটাকে আসলে একদমই ভেঙে ফেলা হয়েছে, সেটাকে আপনি একভাবে মিনিমাম একটা রেগুলার জায়গায় আনবেন, যাতে মানুষ আসলে জীবনযাপনটা করতে পারে। কিন্তু আমরা বলছি আমাদের ওইখানে, আমরা তখন বলছিলাম আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে সংবিধান সংস্কার করা, এবং সেটার জন্য আমি যেটা বললাম আর রিপিট করছি না, আমরা বলছিলাম যে আপনারা টাস্ক ফোর্স করেন এবং একই সাথে রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেন, তাদেরকে আস্থায় নেন, তাদের পরামর্শ নেন, তারা কি কি বলতে চায়, তারা কি কি পরিবর্তন করতে চায়, সেগুলি থেকে কমন মিনিমাম বের করেন, বড়টা বের করেন। এটা কিন্তু একদম প্রথম দিকে 11 তারিখে আমরা প্রস্তাব দিচ্ছি, 8 তারিখে তারা ক্ষমতা এসছে, 11 তারিখে ক্ষমতা আসে, মানে ক্ষমতায় তাদেরকে আসলে বসানো হয়েছে কিংবা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা 11 তারিখে এই প্রস্তাবগুলি লিখিতভাবে দিচ্ছি। তারপরে আমরা কিন্তু এইটা বলছি যে আসলে এই যে দায়িত্বের বাইরে আমরা আরেকটা জিনিসকে অ্যাকোমোডেট করার জন্য বলছিলাম। আমরা বলছিলাম যে আপনারা একটা এক্সাম্পল সেট করতে পারেন বাংলাদেশে, যে এটা হচ্ছে যে এই পর্যন্ত কোনো গভর্নমেন্টকে আমরা অ্যাকাউন্টেবল হইতে দেখি নাই, অতটা ট্রান্সপারেন্ট, অতটা অ্যাকাউন্টেবল, এটা না। আপনারা একটা এক্সাম্পল সেট করতে পারেন, আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা শো করতে পারেন, তাইলে পরবর্তী সরকারগুলির আমরা আসলে এটাকে একটা মডেল হিসেবে বলতে পারবো যে গভর্নমেন্টগুলির এরভাবে অ্যাকাউন্টেবিলিটি শো করতে পারে। এগুলি ছিল আমাদের আকাঙ্ক্ষা। আমি বলছি আকাঙ্ক্ষা এদের উপরে বেশি, কেয়ারটেকার গভর্নমেন্টের চাইতে এই সরকারের উপর আকাঙ্ক্ষার চাপ বেশি। আবার পরিস্থিতির মধ্যে ধরেন একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে, যেটা রহমতুল্লাহ ভাই বলছেন,
এই সরকারকে তো আমি প্রতিপক্ষ মনে করি না, এই সরকারকে মনে করি আমার সরকার। তাহলে আমরা সবাই মিলে মনে করতেছি এই সরকার আমাদের সরকার, আবার এই সরকার নিজেকে মনে করতেছে সামহাও সে সবার সরকার হয়ে গেলে জন্য সে চলতে পারবে না, তাকে একটা দ্বীপের মতো সে আলাদা রেখে কতগুলো কাজকে সে করতে চায়। এই যে তাকে নিজেকে একটা শিল্ড করতে চায়, আমরা যেটাকে মনে করি আমাদের সবার সরকার, আর তারা নিজেদেরকে যে আসলে একটা শিল্ড রাখার একটা মনস্তত্ত্বের মধ্যে পড়ে, এইটা একটা গ্যাপ তৈরি করে, কনফ্লিক্ট তৈরি করে। যেটা উনি বলেন যে আমরা আসলে কোনো সরকারকে প্রতিপক্ষ ভাবতে চাই না, কিন্তু তাদের আচরণে মনে হয়, পুরনো সংস্কৃতির কারণে মনে হয়, পুরনো যে বাস্তবতার মধ্যে আমরা ছিলাম, এর বাস্তবতায় তো আমরা কখনো আসি নাই, সবার সরকার হয়েছে এরকম কখনো হয় নাই। সরকার অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম বলে দিয়েছেন যে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। এইগুলি হচ্ছে সমস্যা তার তৈরি করে ভাষা এবং ওদের অনভিজ্ঞতা। আমি বলবো যে তরুণদের অনভিজ্ঞতা, তরুণদের আসলে রাজনৈতিক দলগুলির প্রতি যতটা শ্রদ্ধাশীল। বিশেষত আপনি ধরেন এই নাহিদ যদি আসলে রাজপথে থেকে কথা বলতো, তার যে অবস্থা, এবং সে যখন আসলে সরকারে বসে দায়িত্বশীল জায়গা থেকে কথা বলে, তখন এটা খুব এটার যে পার্থক্য, এই পার্থক্যটা আসলে নিরূপণ করার মতো আসলে ম্যাচুরিটি এদের বয়সের কারণে হোক, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হোক, এটা নাই। কিন্তু তারুণ্যের এক ধরনের জন্য স্পৃহা আছে, সেই স্পৃহা থেকে তারা ধরেন হয়তো একটা কথা বলে বসে, যে এটা হচ্ছে আসলে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাদেরকে আরও সতর্ক হওয়া দরকার এবং আরও অ্যাকোমোডেটিভ হওয়া দরকার, অনেকের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এটা মনে করা উচিত না যে 36 দিনের অভ্যুত্থান হয়েছে, এটা মাথায় রাখা দরকার যে অভ্যুত্থান তিলে তিলে 15 বছরে, 16 বছরে, 17 বছরে তৈরি হয়েছে। মানে এইখানে যত মানুষ গুম হয়েছে, এখানে যত মানুষ খুন হয়েছে, এখানে যত মিছিলের উপরে পুলিশের আক্রমণ হয়েছে, যত মানুষ আয়না করে গেছে, তা যত মানুষ আসলে ভয় পেয়ে কথা বলতে পারে নাই, যত মানুষ আসলে তার সমস্যাকে গিলে ফেলছে, গোপন করছে, সমস্ত মানুষের ক্ষোভ একটা বিন্দুতে গিয়ে তাদের সাথে মিলছিল, কারণ তাদেরকে কোনো দলের মনে করে নাই, তাদেরকে সবাই মনে করছিল এরা সকলের সন্তান। এবং এই সন্তানরা যখন আক্রান্ত হচ্ছিল ভয়াবহ রকমভাবে, তখন সমস্ত মানুষ মনে করছে যে এই দেশে আমাদের সন্তানদেরকে রক্ষা করা অথবা মৃত্যুবরণ করা, এর মাঝখানে কোনো পথ নাই। তো এটা কি নেতৃত্বের যোগ্যতা মনে করা শুধুমাত্র, এইরকম মনোবৃত্তি থেকে কথা বললে সমস্যা তৈরি হবে। এইটা কেবলমাত্র নেতৃত্বের ব্যাপার না, এটার উপরে আমি বলি যে এইরকম নেতৃত্ব এদেশের মানুষ উদ্ভাবন করেছে। এরা মানুষের উদ্ভাবন, এরা মানুষের ভালোবাসার ফল। এইটাকে তাদের কর্তৃত্ব মনে করলে তারা ভুল করবে। মানুষ এদেরকে ভালোবেসে ওই জায়গায় বসেছে, ওরা এটা ওদের দক্ষতায় যোগ্যতা এটা অর্জন করে না। এক্স্যাক্টলি। আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ, নির্বাচন কমিশন 2025-কে সামনে রেখে তাদের কার্যক্রম শুরু করেছে, এটা কি আশার বাণী নাকি এটাও কোনো লোক দেখানো কর্মকাণ্ড? আপনাদের কাছে কি মনে হয়? ওই যে বললাম যে আসলে সংশয়টা তো তৈরি হচ্ছে বিভিন্ন কারণে। নির্বাচনের ব্যাপারে যখন বিএনপি প্রথম থেকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন বলছে যে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত, সম্ভাব্য কিভাবে কি সম্ভব এটা যখন বলা উচিত, তখন থেকে আপনি দেখেন হঠাৎ করে একদিন সেনাবাহিনীর প্রধান তিনি বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আবার জাস্ট একদিন পরেই সম্ভবত সেই সুদূর আমেরিকা থেকে, সেখান থেকে সম্ভবত প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্ভবত, বাকি যেন সহকারী একান্ত সচিব, তিনি বললেন যে না, এটা 18 সাল না, 18 মাস না, এটা মানে ক্লিয়ার করলেন না। অর্থাৎ বলেছেন যে প্রধান উপদেষ্টা যিনি বলবেন সেটি নির্বাচনের সম্ভাব্য সময়সীমা, সেটা বলেছিলেন। আচ্ছা, আমার ভালো করে মনে করতে পারছিলাম না সেখানে। তো সেনাবাহিনীর প্রধান হঠাৎ করে 18 মাস বললেন, আবার একদিন পরেই সরকারের ভিতর থেকে আবার এইভাবে মতামত দেওয়া হলো। এরপর কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বললেন যে আপনার কি 26-এর শুরুর দিকে বা মাঝামাঝি নির্বাচনের কি একটা কথা বলেন। জাস্ট পরের দিন আবার উনি কি প্রেস সচিব তিনি আবার বললেন যে না, মাঝামাঝি গিয়ে হবে, জুনের মধ্যে। আবার এই সংস্কার কমিশন তারা বলতেছে 25-এর মাঝে। এই কারণেই কিন্তু সংশয়টা তৈরি হচ্ছে। ওই যে উনি বারবার বললেন না যে অনভিজ্ঞতার কিছু বিষয় আছে,
অভিজ্ঞতার আলোকে আপনি 111-এর যে সরকার, অভিজ্ঞ লোক, আমি আবারও প্রশ্ন করি, আপনি গেলেন, আপনি অভিজ্ঞ লোক, আপনি রাজনৈতিক নেতা, হাসান কাইম গেলেন বা অন্য কেউ গেলেন, আপনি উপদেষ্টা পরিষদে সংযুক্ত হলেন, তা আপনারা অভিজ্ঞ লোক হিসেবে ওখানে যুক্ত হয়েও কি আসলে যেই লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে সেই লক্ষ্যকে কি আপনারা সেখান থেকে অন্যদিকে ডাইভার্ট করতে পারতেন? কেউ অভিজ্ঞ হিসেবে যুক্ত হলেই এই সংকটের সমাধান হবে এটা আশা করার কোনো কারণ আমি যে নেই। প্রশ্ন করছি, জি। কারণ হচ্ছে যে আপনার এই 5 মাসের মধ্যে তো ব্যর্থ না বললেও তো ব্যর্থর কাছাকাছি বলা সম্ভব বিশ্লেষণ করলে। এই 5 মাসে একটা সরকারের কাছ থেকে বা এইরকম একটি আশা আকাঙ্ক্ষার প্রতীক যে সরকার, সেই সরকারের কাছ থেকে যা যা আশা করেছিলাম সেই তুলনায় তো তাদেরকে ব্যর্থ বলাই চলে। জি। আমি যদি অনেকগুলো প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছে, সেগুলো আপনি তো বলি না বা মানুষ বলে না। সাধারণ মানুষের এই যে দ্রব্যমূল্য ছাড়াও আমি যদি বলি যে আপনারা ঘোষণা করলেন ক্যান্টনমেন্টে 522 জন না 565 জন, 622 জনের একটা তালিকা, 626 জন বোধহয়। 600, যাই হোক 500-র উপরে তো 600 সাবেক এমপি মন্ত্রী তাদেরকেই করা হয়েছে। এটা তো আপনার আইএসপি এর ঘোষণার মাধ্যমে বলা হয়েছে, এমন না যে মানুষ ধারণা করে বলেছে। সেই লোকগুলো কোথায়? এই যে গত কয়েকদিন একজন আছে এখন 626 জন থেকে একজন আছে, সেটা মতিউর রহমান চৌধুরী তার একটি লেখাতে আজকে প্রকাশ করেছে যে একজন এখনো অবশিষ্ট আছেন, তার মানে হচ্ছে 525 জন, 625 জন চলে গেছে। তো যদি তাই হয়, আপনি এই যে কয়েকদিন আগে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব 3 মাস দেশে ছিলেন, এই কিছুদিনের মধ্যে উনি দেশ ত্যাগ করেছেন, এই প্রশ্নগুলোর জবাব কি সরকারের পক্ষে দেওয়া সম্ভব? দিতে পারবেন? শেখ হাসিনার এইভাবে তাকে এই সেফ এক্সিটের ব্যবস্থা কেউ না কেউ তো করেছে, কারো না কারো শর্তের বিনিময় হয়েছে। এটার জন্য কি আপনি যারা আন্দোলনকারী, যাদেরকে আমরা বলি তরুণ বলি, তারা কি এই বিষয়ে কোনো প্রশ্ন করেছেন বা তারা কি এগুলি করতে পারছেন কিনা? এই জিনিসগুলো নিয়ে সংশয় তৈরি হয়েছে। হ্যাঁ, 25-এর মধ্যে কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা ধারণা কিন্তু আমরাও পেতে পারি, কিন্তু 25-এর মধ্যে নির্বাচন তো করা সম্ভব। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম যে বাংলাদেশের সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন যেটা, সেটাও কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার অধীনে 3 মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। আপনি 111-এর সরকারের কথাই বলেন না। 111-এর সরকারও তো একটা রোড ম্যাপ দিয়েছিল, যাদের ব্যাপারে আমাদের বিভিন্ন রকমের বক্তব্য আছে, থাকতেই পারে, কিন্তু ওইটাও তো একটা অস্বাভাবিক সরকার ছিল, তারাও কিন্তু একটা রোড ম্যাপ দিয়েছিল। এই সরকার রোড ম্যাপ দিতে চাচ্ছে না, এইটাই হচ্ছে সংশয়ের মূল কারণ। সংশয়টা সরকারের উচিত দ্রুত মানুষের মধ্যে এই যে সংশয়ের যে আওয়াজ উঠেছে, এই সংশয়ের আওয়াজটা যাতে বেশি দিন বাড়তে না পারে, বেশি দূর যেতে না পারে, এটাই সরকারের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য করা উচিত। হাসান কাইম, এখন এই মুহূর্তে কি করা উচিত সরকারের বা রাজনৈতিক দলগুলোর? সংকট কি আপনার ঘনীভূত হচ্ছে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, এক ধরনের সমন্বয়হীনতা তো সরকারের ভেতরে দেখা যাচ্ছে, যেটা ধরেন, এবং এক ধরনের সংকটের তো ধরেন আলামত বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। সেই জায়গায় আমার প্রথম যেটা মনে হয়, আমাকে যদি কোনো সাজেশনের কথা বলতে বলেন কিংবা আমার ওপিনিয়ন বলেন, তাহলে প্রথমে উচিত হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলদের সাথে ওনারা যেইভাবে আলাপ করেন, এই পর্যন্ত 3 দফা তারা আসলে রাজনৈতিক দলগুলির সাথে বসছে, এগুলি আসলে কোনোটা বসা হয় নাই। এগুলি হচ্ছে আসলে সরকারের বিভিন্ন ইস্যু তারা যখন আসলে সংকটাপন্ন মনে করেছে, তারা এই সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষেত্রে মতামত নিয়েছে। তো আসলে দরকার হচ্ছে আলোচনা। আসলে তাদের দিক থেকে বলা উচিত যে আমরা এই ফেস করছি এবং আপনারা আমাদের উপরে এই দায়িত্ব অর্পণ করছিলেন, এই জিনিসগুলি আসলে কতদিনের মধ্যে আমরা কিভাবে করতে পারি বলে আপনারা মনে করেন, সেটা করতে হলে আপনারা কি পরামর্শ দিবেন, কিভাবে আমাদের হেল্প করবেন। সেই জায়গাটা থেকে যদি আসলে তারা এই কনসেনসাসটা সরকার যদি বের করে আনতে পারে, তাহলে আমি মনে করি এখনো পর্যন্ত সংশয় দূর হবে, এখনো পর্যন্ত আন্দোলনের যে আকাঙ্ক্ষা তার অনেকটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে। যে সমস্ত অনিরাপদ পরিস্থিতি তৈরি হচ্ছে, ষড়যন্ত্র সরকারের ভেতর থেকে না হোক, বাইরে থেকে যে ষড়যন্ত্র ধরেন বিভিন্ন রকমের ডালপালা মেলতেছে, এইগুলির আসলে এক ধরনের সমাধান করে এই সময়ের মধ্যে, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমরা আসলে বাংলাদেশকে একটা পথের দিকে আসলে ঠেলতে পারবো বলে আমি নিজে বিশ্বাস করি। আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার শেষ বক্তব্য।
আমার মনে হয় যে সংশয় নিয়ে যে সমস্ত সংশয় হয়েছে, মানে কথাটা কেমন শোনা যায় না, সংশয় নিয়ে যে সমস্ত সংশয় তৈরি হয়েছে অর্থাৎ জি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক বাংলাদেশের, এবং এই সরকারের কাছে এই দেশের মানুষের আমার মনে হয় অতীতের যে কোনো সরকারের চাইতে সবচেয়ে বেশি প্রত্যাশা কিন্তু এই সরকারের কাছে ছিল। এই যে ছিল আর এখন যে পরিপূর্ণ আশা করা যাচ্ছে না, এটাই কিন্তু এক ধরনের সংশয়। এই সংশয় কাটাবার জন্য কেন এই সংশয়গুলি তৈরি হলো সেটাই সরকারকে খুঁজে বের করতে হবে, এবং খুব দ্রুত সংকট নিরসনের জন্য যেগুলো খুব বেশি প্রয়োজন সেই সংস্কারগুলো শেষ করে খুব দ্রুত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করে দিয়ে এই যে মর্যাদার প্রতীক ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার বিতর্কের বাইরে রাখতে হবে, এবং এই সরকারের প্রতি যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে বলবৎ থাকতে হবে, যাতে করে এই সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোনো বিরূপ প্রতিক্রিয়া ইতিহাসে না থেকে যায়। অনেক ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ধন্যবাদ হাসান তামিম আপনাকেও। দর্শক শেষ করছে, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।